আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই প্লেলিস্টে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ এই অধ্যায়টা শেষ করব। তো এটা হচ্ছে আমার এই অধ্যায়ের প্রথম লেকচার। এই লেকচারে আমরা আধান, স্থির তড়িৎ, ঘর্ষণের ফলে বিদ্যুৎ সৃষ্টি, বৈদ্যুতিক আবেশ, তড়িৎবীক্ষণ যন্ত্র, বৈদ্যুতিক বল ও কুলম্বের সূত্রের কিছু ম্যাথ দেখব। তো চলো শুরু করা যাক। শুরুতেই আধান বলতে আসলে কি বুঝি? পদার্থের সেই ধর্ম যার ফলে বৈদ্যুতিক বলের সৃষ্টি হয় তাকে আধান বলে। আধান হলো পদার্থের এমন একটি মৌলিক ধর্ম যার কারণে একটি বস্তু অন্য অন্য আধানযুক্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাহলে আধান হলো বস্তুর একটি ধর্ম বা পদার্থের একটি মৌলিক ধর্ম। পদার্থের কি একটি মৌলিক ধর্ম, এই যেই ধর্মের কারণে কি করে পদার্থটা বস্তুটা অন্য একটা আধানযুক্ত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আধানের দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক আধান, আরেকটি হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধান বলতে আমরা মূলত প্রোটনের আধানকে বুঝাই, মানে পজিটিভ, এবং ঋণাত্মক আধান দিয়ে আমরা ইলেকট্রনের আধানকে বুঝাই, নেগেটিভ। এবং আধানের এসআই একক হচ্ছে কুলম, যেটাকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করে। আমরা আধান সম্পর্কে একটি সুন্দর উদাহরণ সবসময় আমরা ইউজ করে থাকি, যেমন চিরুনি চুলে ঘষলে চিরুনিতে আধান জমা হয় যখন চিরুনি ছোট ছোট কাগজের টুকরোতে আকর্ষণ করতে পারে। আমরা অনেক সময় দেখি যে শীতকালে বিশেষ করে যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াই বা চুলে চিরুনি লাগাই, তখন চুল থেকে কিছু পরিমাণ ইলেকট্রন চিরুনিতে চলে আসে। ফলে ওই চিরুনি যখন আমরা কাগজের সাথে বা ধরি বা ছোট ছোট কাগজের টুকরোর সাথে ধরি, দেখা যায় টুকরোগুলো চিরুনির সাথে কেন লেগে যাচ্ছে? তার কারণ হচ্ছে আধান। আধানের কারণে একটা আকর্ষণটাকে আকর্ষণ করতেছে। তো আধানের বৈশিষ্ট্য কী কী হতে পারে? আধানের বৈশিষ্ট্য হলো সমজাতীয় আধান প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। মানে হচ্ছে দুইটা প্লাস আধান পরস্পরকে কি করবে? ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। আবার দুইটা ঋণাত্মক আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আবার বিজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। একটা প্লাস আধান এবং একটা মাইনাস আধান যখন আসবে, এরা আবার পরস্পরকে আকর্ষণ করবে। বিপরীত হতে হবে, বিপরীত হলে পরস্পর কী করবে? তারা আকর্ষণ করবে। আধানের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। আধানকে আমরা কেউ কখনো সৃষ্টি করতে পারি না। একটা বস্তুর মধ্যে আধান, একটা বস্তু নিরপেক্ষ বস্তুর মধ্যে প্লাস এবং মাইনাস আধানের সমান পরিমাণে থাকে, যার কারণে ওই বস্তুটা চার্জিত অবস্থায় থাকে না। ফলে ওই বস্তুর মধ্যে আধান আগে থেকেই ছিল। তাই আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত করা যায়। সংক্ষেপে বলতে হলে আধান হলো পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যা বৈদ্যুতিক আকর্ষণ ও বিকর্ষণের জন্য দায়ী। তাহলে আধান কি করব? আধান হলো পদার্থের একটি মৌলিক ধর্ম, যেই ধর্মের কারণে পদার্থটা আরেকটা আধানযুক্ত পদার্থকে বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এখন আসি স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ বলতে আসলে আমরা কি বুঝি। স্থির তড়িৎ বোঝার আগে আমরা কিছু এক্সাম্পল জেনে নিই। যেমন চিরুনি দিয়ে শুকানো চুল আঁচড়ানোর পর চিরুনি ছোট ছোট কাগজের টুকরোয় আকর্ষণ করে। আমরা কি দেখেছি যে চিরুনিতে যখন চুল আঁচড়ানো হয় ওই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোয় আকর্ষণ করে? আবার কখনো কি দেখেছো যে বেলুন যদি তুমি চুলে ঘষো তাহলে ওই বেলুনটা দেয়ালে কি লেগে থাকতে পারে? আবার শীতকালে যখন ধাতব দরজায় স্পর্শ করা হয় তখন শক অনুভব হয়। তো এই শক বা এই বেলুনটা যে দেয়ালে লেগে থাকে বা চিরুনি যেই ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করে, এই আকর্ষণ বা এই ঘটনাগুলো কেন ঘটতেছে? তার একটাই কারণ হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎ আসলে কী জিনিস? স্থির বিদ্যুৎ হলো কোনো বস্তুর পৃষ্ঠে বৈদ্যুতিক আধান জমে থাকা এবং স্থির অবস্থায় থাকা। কোনো বস্তুর পৃষ্ঠে যদি বৈদ্যুতিক আধানগুলো জমে থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। আর কোনো বস্তুর মধ্য দিয়ে যদি বৈদ্যুতিক আধানগুলো চলাচল করতে থাকে, মানে হচ্ছে পাস হইতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি চলতড়িৎ। এর পরবর্তী অধ্যায় হচ্ছে চলতড়িৎ। এই অধ্যায়ে আমরা স্থির তড়িৎ সম্পর্কে জানব। এখন আসো, যখন দুটি বস্তু পরস্পরের সাথে ঘষা খায় তখন একটি বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে। ফলে একটি বস্তু ঋণাত্মক এবং অন্যটি ধনাত্মক আধান যুক্ত হয়। এই আধানগুলো যদি প্রবাহিত না হয়ে বস্তুর উপর জমে থাকে তখন তাকে স্থির বিদ্যুৎ বলে। এই যে এখানে দেয়ালের দরজার হাতল ধরার সাথে সাথে শক কেন লাগতেছে? কারণ হচ্ছে এই বস্তুটার উপরে চার্জ বা আধান বসে গিয়েছে, যার ফলে আমরা যখন এই বস্তুটাকে টাচ করতে যাব এর থেকে কিছু পরিমাণ আধানের কারণে আমাদের শরীরে পাস হতে চেষ্টা করবে, যার কারণে আমরা শক অনুভব করব।
তো স্থির তড়িতের যদি সংজ্ঞা বলতে চাই আমরা কি বলবো, কোনো বস্তুর পৃষ্ঠে বৈদ্যুতিক আধানের সঞ্চয় এবং স্থির অবস্থায় থাকার ঘটনাকে স্থির বিদ্যুৎ বলে। তাহলে কোনো বস্তুর পৃষ্ঠে বৈদ্যুতিক আধানের সঞ্চয় এবং স্থির অবস্থায় থাকার ঘটনাকে কি বলবো, স্থির বিদ্যুৎ বলবো। তো স্থির বিদ্যুতের 4টা বৈশিষ্ট্য রয়েছে। তো কি কি বৈশিষ্ট্য? আধান স্থির থাকে এবং প্রবাহিত হয় না। অবশ্যই স্থির বিদ্যুৎ হতে হলে আধানটাকে তোমাকে স্থির থাকতে হবে, প্রবাহিত হলে কিন্তু সেটি স্থির বিদ্যুৎ হবে না, সেটি চলতড়িৎ হয়ে যাবে বা চলবিদ্যুৎ হয়ে যাবে। ধনাত্মক ও ঋণাত্মক 2 ধরনের আধান থাকে। হ্যাঁ, অবশ্যই আধান কয় ধরনের হতে পারে, হয় ধনাত্মক আধান হবে অথবা কি ঋণাত্মক আধান হবে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। একটু আগেই আমরা আধানের বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। আর বিজাতীয় আধান মানে দুইটা বিপরীত আধান পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আসলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এই স্থির বিদ্যুতের আবিষ্কার ও গবেষণার ক্ষেত্রে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন এই আধান সৃষ্টির প্রধানত 3ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, একটা পরিবহনের মাধ্যমে, একটা আবেশের মাধ্যমে। এখন আসো ঘর্ষণের মাধ্যমে বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয় বা আধান কিভাবে সৃষ্টি হয়। দুইটি ভিন্ন পদার্থকে একে অপরের সাথে ঘষলে তাদের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ফলে একটি বস্তু ঋণাত্মক চার্জযুক্ত এবং অন্যটি ধনাত্মক চার্জযুক্ত হয়। দেখো, যখন একটা বস্তুকে আরেকটা বস্তুতে ঘষার ফলে কি হয়, একটা বস্তুর ইলেকট্রন আরেকটা বস্তুতে চলে আসে, ফলে যেই বস্তু থেকে ইলেকট্রন চলে আসে সেই বস্তুটা ইলেকট্রন হারায়, ফলে ধনাত্মক চার্জে পরিণত হয়, এবং যেই বস্তুটাতে ইলেকট্রন চলে আসে সেটা ঋণাত্মক চার্জে পরিণত হয়। এখন আসো আমরা কাঁচ ও সিল্কের পরীক্ষার মাধ্যমে দুইটি পরস্পর বিপরীতধর্মী আধান যে পরস্পরকে আকর্ষণ করে অথবা সমধর্মী আধান যে পরস্পরকে বিকর্ষণ করে এই জিনিসটা জেনে নিই। কী করতে হবে, একটি কাঁচদণ্ড নিয়ে বা একটি কাঁচদণ্ডকে একটি সিল্কের কাপড় দিয়ে ঘষতে হবে। একটি কাঁচদণ্ডকে কী করবো আমরা, এভাবে চিত্রের মতো সিল্কের কাপড় দিয়ে ঘষবো। কাঁচদণ্ডের মধ্যে সিল্কের কাপড় দিয়ে ঘষবো। ঘষলে কী হবে, যখন একটি কাঁচদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষা হয় তখন কাঁচ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন সিল্কে স্থানান্তরিত হয়। আমরা জানি দুইটা বস্তুকে যখন পরস্পরকে ঘষা হবে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কী চলে যাবে, ইলেকট্রন পাস হয়ে যাবে। কাঁচ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে, ফলে এই যে কাঁচদণ্ডটা ছিল সেটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে এবং সিল্কের কাপড়টা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এখন কেন এই ইলেকট্রনগুলো কাঁচদণ্ডে গেল না? কারণ হচ্ছে সিল্কের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কাঁচের থেকে বেশি। সিল্কের কাপড়ের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কাঁচের থেকে বেশি, যার কারণে কাঁচদণ্ড থেকে যেসব ইলেকট্রন ছিল সেগুলো সিল্কের কাপড়ে চলে আসছে। আবার যখন আমরা প্লাস্টিক ও ফ্লানেল বা পশমি কাপড় দিয়ে যখন ঘষবো, প্লাস্টিকের দণ্ডকে আমরা পশমি কাপড় বা ফ্লানেল দিয়ে ঘষবো, দেখা যাবে ওই প্লাস্টিকের দণ্ডের মধ্যে ইলেকট্রন চলে গেছে পশমি কাপড় থেকে। কেন তাহলে? কারণ প্লাস্টিকের ইলেকট্রন গ্রহণের ক্ষমতা এই ক্ষেত্রে বেশি পশমি কাপড় থেকে বা ফ্লানেলের কাপড় থেকে, যার কারণে এই প্লাস্টিকের দণ্ডটা নেগেটিভ আয়নে পরিণত হয়ে যাবে এবং এই ফ্লানেল কাপড়টা বেশিরভাগ পজিটিভ আয়নে পরিণত হয়ে যাবে বা ধনাত্মক চার্জে পরিণত হয়ে যাবে। এখন একটি সহজ পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে সমজাতীয় আধান পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। কি করতে হবে, ওই যে শুরুতে সিল্কের কাপড় দিয়ে একটি কাঁচদণ্ডকে ঘষেছিলাম, ফলে কাঁচদণ্ডটা কী চার্জে পরিণত হয়েছিল, ধনাত্মক চার্জে। তাহলে ধনাত্মক চার্জের একটি কাঁচদণ্ডকে এইভাবে সুতার সাহায্যে বেঁধে দিতে হবে এবং অন্য সেম আরেকটা ধনাত্মক চার্জযুক্ত একটা কাঁচকে যখন এটার কাছে নিয়ে আসবো, দেখবো এইটা থেকে এটা বিকর্ষণ করে দূরে সরে যাচ্ছে। এই দেখো, বিকর্ষণ করে দূরে সরে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার দেখো, যখন সমজাতীয় ঋণাত্মক আধানকে যখন আনা হবে, তো সমজাতীয় ঋণাত্মক আধান তো আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ওই যে প্লাস্টিকের দণ্ডকে আমরা রেশমি কাপড় দিয়ে বা পশম ফ্লানেল দিয়ে ঘষেছিলাম, ফলে কি হয়েছিল, প্লাস্টিকের দণ্ডটা ঋণাত্মক চার্জে পরিণত হয়েছিল। তো ওই দণ্ডটাকে আবার সেমভাবে ঝুলিয়ে দিব। সেম প্লাস্টিকের আরেকটা দণ্ড যখন ওটার কাছে নিয়ে আসবো, দেখবো সেমভাবে এটাও পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। কেন দূরে সরে যাবে? কারণ দুইটা নেগেটিভ চার্জ পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। তার মানে যদি
সমজাতীয় চার্জ হয় তারা পরস্পরকে অলওয়েজ কী করে, বিকর্ষণ করে। এখন দেখো দুটি ভিন্ন ধর্মী চার্জকে নিয়ে আসি। তো আমরা ওই কাচদণ্ডটাকে এখন ঝুলিয়ে দিয়েছি এবং ওই প্লাস্টিকের দণ্ড যেটি নেগেটিভ দণ্ড ছিল সেটাকে কাছে নিয়ে আসছি। যখন এই নেগেটিভ দণ্ডকে ওই পজিটিভ দণ্ডের কাছে নিয়ে আসবো, দেখা যাবে ওই কাচদণ্ডকে ওই প্লাস্টিকের দণ্ড আকর্ষণ করতেছে। কেন আকর্ষণ করবে? কারণ হচ্ছে বিপরীতধর্মী চার্জ বা আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখান থেকে আধানের ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি যে আধান, সমজাতীয় আধান পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, এবং বিজাতীয় বা বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে। এখন আসলে বৈদ্যুতিক আবেশ বলতে আসলে আমরা কী বুঝি? কোনো চার্জিত বস্তুর প্রভাবে স্পর্শ না করেই অন্য একটি নিরপেক্ষ পরিবাহীতে যে চার্জের পূর্ণবিন্যাস বা কার্যরত চার্জ সৃষ্টি হয় তাকে বৈদ্যুতিক আবেশ বলে। সোজা কথায় হচ্ছে একটি নিরপেক্ষ পরিবাহী বস্তু নিয়ে আসছি। ধরো একটা নিরপেক্ষ বস্তু পরিবাহী, নিরপেক্ষ বলতে কি, তার মধ্যে কোনো চার্জ নেই, মানে সে চার্জিত না। আরেকটা চার্জিত বস্তু ওই নিরপেক্ষ বস্তুকে কাছাকাছি নিয়ে আসবো, স্পর্শ করা লাগবে না, স্পর্শ করলে হবে না, কাছাকাছি নিয়ে আসবো কিন্তু স্পর্শ করবো না। যখনই কাছাকাছি নিয়ে আসবো দেখবো যে ওই নিরপেক্ষ বস্তুটার মধ্যে চার্জগুলো একটি সুন্দর প্যাটার্নে সাজানো হয়ে যাবে, মানে চার্জগুলো দুই সাইডে আলাদাভাবে ভাগ হয়ে যাবে। পজিটিভ চার্জগুলো একদিকে চলে যাবে, নেগেটিভ চার্জগুলো একদিকে চলে যাবে। ফলে ওই নিরপেক্ষ বস্তুটা পরবর্তীতে একটি চার্জিত বস্তুর ন্যায় আচরণ করবে। এটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। মূল ধারণা তাহলে কি? একটি চার্জিত বস্তু ধনাত্মক বা ঋণাত্মকের কাছে আনতে হবে। একটি চার্জিত বস্তু ধনাত্মক বা ঋণাত্মক কাছে আনলে নিরপেক্ষ পরিবাহীর ভেতরে মুক্ত ইলেকট্রনের স্থান পরিবর্তন করে। পরিবাহীর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো স্থান পরিবর্তন করে, ফলে কি হয়, এক পাশে ওই যে ধনাত্মক চার্জগুলো চলে যায় এবং অন্য পাশে ঋণাত্মক চার্জগুলো চলে যায়। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এখানে ইলেকট্রন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায় না, শুধু ভিতরে পুনর্বিন্যাস ঘটে। এখানে কিন্তু ইলেকট্রন আমরা যে বস্তুটাকে কিন্তু স্পর্শ করাই নাই, জাস্ট কাছে নিয়ে আসছে, স্পর্শ করাই না, জাস্ট ওইটার কাছে নিয়ে আসছি। ফলে কি হয়েছে, ইলেকট্রনগুলো ভিতরে পূর্ণ বিন্যাস ঘটেছে। ওই যে নিরপেক্ষ বস্তুটা ছিল, ওই নিরপেক্ষ বস্তুর মধ্যে ইলেকট্রন জাস্ট পূর্ণ বিন্যাস ঘটবে, ওইখানে নতুন করে কোনো ইলেকট্রন যাবে না বা কোনো ধনাত্মক চার্জ যাবে না। তাহলে দেখো এইটা কিভাবে করা হয়। প্রথম একটি চার্জিত বস্তুকে একটি নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে আসতে, এই দেখো নিরপেক্ষ বস্তুর মধ্যে পজিটিভ নেগেটিভ সব ধরনের চার্জ ছিল, মানে ইলেকট্রন ছিল। আমরা পজিটিভ বলতে বোঝাই হচ্ছে ইলেকট্রনের ঘাটতি এবং নেগেটিভ বলতে বোঝাই হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো এখানে অনেক বেশি ইলেকট্রন ছিল বা ফাঁকা স্থান ছিল। প্রথমে কি করব, একটি ধনাত্মক চার্জযুক্ত দণ্ড একটি নিরপেক্ষ ধাতব গোলকের কাছে আনা হলো। এই দেখো ধাতব গোলকের কাছে আনা হয়েছে। তো আনা হলে এই নিরপেক্ষ বস্তুর মধ্যে তো ইলেকট্রন ছিল বা নেগেটিভ চার্জ ছিল। তো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কী করে, আকর্ষণ করে না। এই নেগেটিভ চার্জ যেখানে যেখানে নেগেটিভ চার্জ ছিল, ওই নেগেটিভ চার্জগুলো এর কাছাকাছি আনার ফলে এদের দিকে চলে আসতে চেষ্টা করবে, একদম কর্নারে চলে আসবে, এবং পজিটিভ চার্জগুলো ওই কর্নার বিপরীত দিকে চলে যাবে। কেন? কারণ পজিটিভে কী করবে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এই পজিটিভ চার্জগুলোকে এরা এই সাইডে ঠেলে দিবে এবং নেগেটিভ চার্জগুলোকে এই সাইডে কাছে। দেখো এখানে একটা সুন্দর পূর্ণ বিন্যাস ঘটে গেছে, এক সাইডে সব নেগেটিভ, এক সাইডে সব পজিটিভ। এই ঘটনাটা কখন হয়েছে, যখন আমরা কোনো একটা ধনাত্মক চার্জযুক্ত দণ্ড এটার কাছে নিয়ে আসছে। ফলে কি হয়েছে, এই দেখো কাছের পাশে কি করছে, সব ঋণাত্মক চার্জগুলো চলে আসছে এবং দূরের পাশে সব ধনাত্মক চার্জগুলো ঘটে রয়েছে। তাহলে এইভাবে খুব সহজে একটি চার্জিত বস্তুর কাছে, চার্জবিহীন বস্তুর কাছে চার্জ সব বস্তু আনা হলে বিপরীত চার্জে আবেশিত হয়। দেখো আমরা কোন চার্জ নিয়ে আসছিলাম, পজিটিভ চার্জ, কিন্তু এই সাইডে কারা চলে আসছে, নেগেটিভ চার্জ। তাহলে বিপরীত চার্জে এরা আবেশিত হয়ে গিয়েছে। আমরা যদি এখানে নেগেটিভ দ্বন্দ্ব নিয়ে আসতাম তাহলে পজিটিভগুলো এই সাইডে চলে আসতো, নেগেটিভগুলো ওই সাইডে চলে আসতো, তাহলে এটা পজিটিভ চার্জে আবেশিত হতো। এখানে আমরা যেহেতু পজিটিভ দ্বন্দ্ব নিয়ে আসছি সে কারণে নেগেটিভ চার্জে আবেশিত হয়ে রয়েছে। এবং আবেশ হলো বৈদ্যুতিক ক্ষেত্রের দৃশ্যমান একটা প্রমাণ, বৈদ্যুতিক ক্ষেত্রের একটি কি দৃশ্যমান প্রমাণ। এখন আমরা জানব তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো তড়িৎ বিজ্ঞান যন্ত্রের আসলে কাজ কী? তড়িৎ বিজ্ঞান যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারি যে ওই বস্তুটার মধ্যে, কোনো বস্তুর মধ্যে বা কোনো পদার্থের মধ্যে কোন চার্জ বিদ্যমান, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, বা আদৌ ওই বস্তুটা চার্জিত কিনা সেই জিনিসটা বোঝা যায় হচ্ছে তড়িৎ বিজ্ঞান যন্ত্রের মাধ্যমে।
তো ইলেকট্রোস্কোপ হলো একটি সরল বৈজ্ঞানিক যন্ত্র যা কোনো বস্তুর মধ্যে বৈদ্যুতিক চার্জ আছে কি না, চার্জের প্রকৃতি ধনাত্মক বা ঋণাত্মক কী এবং আবেশের প্রভাব পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। স্থির তড়িৎ সংক্রান্ত পরীক্ষার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র। তো তড়িৎবিক্ষেপ যন্ত্রের 5টা পার্ট থাকে। এই উপরে যে একটা থাকে হচ্ছে ঢাকনার মতো অংশ, সেটাকে বলে হচ্ছে ধাতব চাকতি, এবং এই লম্বা একটা দণ্ড থাকে যেটার মাধ্যমে ইলেকট্রন বা মানে পজিটিভ বা নেগেটিভ চার্জ সহজে পরিবহন হতে পারে, সেটাকে বলি হচ্ছে পরিবাহী ধাতব দণ্ড। এবং এখানে একটা রাবারের ছিপি থাকে যেটা হচ্ছে অপরিবাহী, এটার মধ্যে কোনো ধরনের ইলেকট্রনের পাস হয় না, তো এটাকে বলতেছি অপরিবাহী ছিপি। এবং নিচে একটা জারের মতো অংশ থাকে, সেটা হচ্ছে কাচের পাত্র বা বোতল। এবং এই দণ্ডের সাথে দুটো পাতলা সোনার বা অ্যালুমিনিয়ামের পাত লাগানো থাকে। এইভাবে দুই সাইডে সোনার পাত বা অ্যালুমিনিয়ামের পাত লাগানো থাকে। তো তড়িৎবিক্ষেপ যন্ত্রের এই 5টি পার্ট তোমরা ভালো করে দেখে নিবে। তো এই পরীক্ষার মূলনীতি আসলে কি? মূলনীতি হলো তড়িৎবিক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী সমধর্মী চার্জের বিকর্ষণ নীতির উপর নির্ভর করে। সমধর্মী চার্জের বিকর্ষণ নীতি কী ছিল? দুইটা সমধর্মী চার্জ যখন কাছাকাছি আসবে পরস্পরকে কী করবে? বিকর্ষণ করে দিবে না? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যখন দুটি পাতের উপর একই ধরনের চার্জ জমা হয় তখন তারা একে অপরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয়। যখন দুইটা পাতের উপর সেম পরিমাণ চার্জ যখন চলে আসবে তখন এই পরস্পরকে কী করে দিবে? বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে। তো শুরুতে দেখো চার্জ আহিতকরণ বা ধনাত্মক চার্জ প্রদান। আমরা যদি এই তড়িৎবিক্ষণ যন্ত্রটাতে ধনাত্মক চার্জ দিই তাহলে কি হবে? একটি কাচের দণ্ড বা সিল্কের কাপড় দিয়ে ঘষা হলো, ওই যে সিল্কের কাপড় দিয়ে একদম শুরুতে থেকে সিল্কের কাপড় দিয়ে কাচের দণ্ডকে ঘষলে কী হবে? কাচের দণ্ড পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। ওই কাচের দণ্ড আমরা এই জারের উপরে নিয়ে আসব। কাচের দণ্ডটি ইলেকট্রোস্কোপের চাকতিতে স্পর্শ করানো হলো। যখন স্পর্শ করা দিব এখান থেকে পজিটিভ চার্জ গিয়ে এই দণ্ড বেয়ে ধাতব দণ্ড বেয়ে এই পাতে চলে যাবে। ফলে চার্জ চাকতি থেকে ধাতব দণ্ড হয়ে সোনার পাতে পৌঁছে যাবে। এই যখনই সে স্বর্ণের পাতে পৌঁছে যাবে তখন কি হবে? দুইটা পাতের মধ্যে যখন সেম পরিমাণে সেম চার্জ, সেম ধর্মের চার্জ, দুইটাই পজিটিভ চার্জ, তো পজিটিভ পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে না? ফলাফলে কি দেখা যাবে? দুইটি পাতই ধনাত্মক চার্জ জমা হয়। একই ধরনের চার্জ হওয়ায় পাত দুটি পরস্পরকে বিকর্ষণ করে এবং ফাঁক তৈরি করে। দেখা যাবে এখানে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই পাতটা পরস্পর থেকে দূরে সরে যাবে। আবার যখন ঋণাত্মক চার্জ প্রদান করা হবে তো ঋণাত্মক চার্জ কোথা থেকে নিয়ে আসা যায়? ওই যে চিরুনি, চুল, আমরা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবো ওই চুল থেকে আমাদের মানে হচ্ছে ইলেকট্রনগুলো চিরুনিতে চলে আসবে। ফলে চিরুনি একটি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এই চিরুনিকে যখন আমরা এই পাতের চাকতির উপর নিয়ে আসবো তখন এই চাকতি বেয়ে ইলেকট্রনগুলো স্বর্ণের পাতে চলে যাবে। ফলে দেখা যাবে তখনও চাকতি দুটি পরস্পর থেকে দূরে সরে যাবে, চাকতি দুটি পরস্পরকে দূরে সরে যাবে, যার ফলে দেখা যাবে যে এখানে বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণের কারণে চাকতি দুটি পরস্পর থেকে দূরে সরে যাবে। এখন আমরা যদি কোনো বস্তুতে চার্জ আছে কি নেই সেটি জানতে চাই তাহলে আমরা কিভাবে পরীক্ষাটি করতে পারি? দেখো, প্রথমে কি করতে হবে? একটি অনাহিত বা চার্জহীন তড়িৎ যন্ত্র নেওয়া হয়। একটা চার্জহীন তড়িৎ যন্ত্র নেওয়া, সেটার মধ্যে কোনো চার্জ নেই, অনাহিত তড়িৎ যন্ত্র নেওয়া হয়। এই অবস্থায় এর ভেতরে পার্ট দুটি পরস্পরের সাথে লেগে থাকে বা একদম কাছাকাছি থাকে। যখন কোনো চার্জ নাই তো এর মধ্যে কি কোনো গ্যাপ তৈরি হবে? পার্ট দুটি পরস্পরের সাথে লেগে থাকবে বা কাছাকাছি অবস্থায় থাকবে। তো আছে কাছাকাছি অবস্থায়। এরপরে কি করতে হবে? এবার পরীক্ষাধীন বস্তুকে তড়িৎবিক্ষণ যন্ত্রের উপর ধাতব চাকতিতে স্পর্শ করাতে হবে। এখন আমরা যেই দ্বন্দ্বটা চার্জিত কি না সেটা পরীক্ষা করতে চাই, সেই দণ্ডটাকে ওই চাকতির উপর স্পর্শ করাই দেব। যদি বস্তুটিতে কোনো চার্জ থাকে তবে তড়িৎবিক্ষণ যন্ত্রের নিচের পাত দুটি একে অপরের থেকে দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে একটু আগে আমরা দেখে আসছি। পজিটিভ চার্জ হোক আর নেগেটিভ চার্জ হোক এই পাত বেয়ে নিচে চলে আসবে, পরস্পরের সাথে বিকর্ষণ করবে, ফলে দূরে সরে যাবে। তাই যদি কোনো চার্জ থাকে পাত দুটা এই যেরকম সোজা ছিল আগে, এখন দেখো এরকম দূরে সরে যাবে। পাত দুটি দূরে সরে যাওয়া দেখে নিশ্চিত হওয়া যায় যে এই বস্তুটিতে চার্জ রয়েছে। আর যদি পাত দুটি কোনো নড়াচড়া না হয় তবে বস্তুটিতে চার্জহীন বা নিরেট নিক্ষেপ বস্তু। আর যদি পাত দুটা কোনো নড়াচড়া না হয় তাহলে কি বুঝবো? এই বস্তুটার মধ্যে কি ছিল না? কোনো চার্জ ছিল না। এইটার বৈজ্ঞানিক কারণ কি হতে পারে?
আমরা একটু আগে আলোচনা করে আসছি, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এখন যদি আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করতে চাই, একটু আগে আমরা একটি চার্জহীন তড়িৎবিক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুটার মধ্যে চার্জ আছে কি না বা চার্জের অস্তিত্ব আছে কি না সেটা নির্ণয় করতে পারছি। এখন যদি আমরা এই বস্তুটার মধ্যে কী ধরনের চার্জ আছে সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে এখন চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্র নিতে হবে। দেখো, আমরা এখন একটা চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্র নিয়েছি। এখন চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্র কীভাবে তো বানানো হয়েছে? ওই যে কোনো চার্জযুক্ত একটা বস্তুকে যদি এখানে টাচ করো, চাকতিতে টাচ করো, ওই এখানে যেই চার্জ থাকবে ওই তড়িৎবিক্ষণ যন্ত্রটাও সেই চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্রে পরিণত হয়ে যাবে। পাতগুলোর মধ্যেও সেই পজিটিভ চার্জ চলে আসবে, যেমন আমরা যদি পজিটিভ চার্জযুক্ত বস্তু দ্বারা এটাকে আকর্ষণ করে। এখন আমরা চাচ্ছি, তো আমাদের কাছে এখন হচ্ছে মানে পজিটিভ চার্জিত একটা বস্তুকে নিয়ে আসছি। ধরো এই প্লাস চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে একটা পজিটিভ প্লাস চার্জিত বস্তুকে যখন নিয়ে আসবো, তখন পজিটিভ চার্জযুক্ত স্বর্ণপদ বীক্ষণ যন্ত্র বা তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে যখন আমরা একটা পজিটিভ চার্জযুক্ত বস্তুকে নিয়ে আসবো, দেখা যাবে স্বর্ণপাতগুলো তাদের থেকে আরও বেশি দূরে সরে যাবে। কেন বলো তো? কারণ এখানে আগে থেকে ছিল হচ্ছে প্লাস চার্জ। আমরা যখন আরও প্লাস চার্জ নিয়ে আসবো, তো এটা তো আরও বেশি দূরে সরে যাবে। আগে যে পরিমাণে বিকর্ষণ করতেছিল, তো এখন তো তার থেকে আরও বেশি বিকর্ষণ করবে, আরও বেশি দূরে সরে যাবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই তড়িৎবিক্ষণ যন্ত্রটা যেই আধানে যুক্ত আছে, অবশ্যই এই বস্তুটা সেম আধানে যুক্ত আছে, যার কারণে এই সেম আধান এখানে আসছে, যার কারণে এইটাও পরস্পর থেকে বিপরীত দিকে চলে আসছে। তাহলে পাতদ্বয় বিকর্ষণ এখানে কি হবে? বৃদ্ধি পাবে এবং সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ, আবার যদি আমরা বিপরীতধর্মী আধানকে নিয়ে আসছি, ধরো এই প্লাস চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে একটা নেগেটিভ চার্জযুক্ত কোনো একটা বস্তুকে নিয়ে আসছে, তো এই দণ্ড বেয়ে তো নেগেটিভ চার্জগুলো নিচের দিকে চলে আসবে, তাই না? নেগেটিভ চার্জগুলো নিচের দিকে চলে আসবে। যখন নেগেটিভ চার্জ নিচের দিকে চলে আসবে, পজিটিভ চার্জের ঘনত্ব কমে যাবে না? এখানে তো নেগেটিভ চার্জগুলো একটা একটা বসে যেতে থাকবে, ফলে পজিটিভ চার্জ কমে যেতে থাকবে। যখনই পজিটিভ চার্জ কমে যাবে, এদের মধ্যে বিকর্ষণও কমে যাবে না? বিকর্ষণ কমে যাবে। ফলে দেখো, পাতদ্বয়ের বিকর্ষণ আস্তে আস্তে কী হয়? এখানে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ হচ্ছে বিপরীতধর্মী আধান পরস্পরকে কী করে? আকর্ষণ করে। বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই যখন নেগেটিভ চার্জগুলো এই বাদ বেয়ে দিকে চলে আসবে, এখানে যে পজিটিভ চার্জগুলো ছিল পরস্পরকে আকর্ষণ করে পজিটিভ চার্জগুলো কমিয়ে দিবে, ফলে এখানে বিকর্ষণ কমে যাবে, পাতদ্বয়ের বিকর্ষণ কমে যাবে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, পাতের ফাঁক বৃদ্ধি পেলে বুঝতে হবে যে এই তড়িৎবিক্ষণ যন্ত্রে যে চার্জ ছিল এই বস্তুটার চার্জও সেম, মানে সমপ্রকৃতির চার্জ। আর পাতের মধ্যে ব্যবধান যদি কমে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে যে চার্জ, এই দণ্ডটার মধ্যে যে চার্জ ছিল বা এই বস্তুটার মধ্যে যে চার্জ ছিল, তড়িৎবিক্ষণ বস্তুর মধ্যে যে চার্জ ছিল এবং ওই বস্তুর চার্জ বিপরীতধর্মী চার্জ। তড়িৎবিক্ষণ যন্ত্র যদি প্লাস চার্জ হয়, বস্তুটা অবশ্যই নেগেটিভ চার্জ। এখন ধরো যে আমার তড়িৎবিক্ষণ যন্ত্রটা নেগেটিভ চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্র। তো নেগেটিভ চার্জযুক্ত তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে যখন আমরা নেগেটিভ কোনো দণ্ড নিয়ে আসবো, কী হবে বলো তো? এই নেগেটিভ চার্জ এই দণ্ড বেয়ে আরও এখানে নেগেটিভ বাড়ায় দিবে না? নেগেটিভ চার্জ বাড়ায় দিবে, ইলেকট্রনের পরিবহন আরও বাড়ায় দিবে, ইলেকট্রনের আরও বাড়ায় দিবে। ফলে কি হবে? এই যে সোনার পাত দুটা পরস্পর থেকে আরও বেশি বিকর্ষণ করতে থাকবে, আরও বেশি দূরে সরে যেতে চাবে। কারণ কি? কারণ হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখানে সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, সমধর্মী নেগেটিভ চার্জ। এখন যদি এই নেগেটিভ চার্জযুক্ত যন্ত্রের সামনে, তড়িৎবিক্ষণ যন্ত্রের কাছে আমরা যদি পজিটিভ চার্জযুক্ত কোনো বস্তুকে নিয়ে আসি, তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জে পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করে এখানে নেগেটিভ চার্জের ঘনত্ব কমায় দিবে। ফলে আগে যেই পরিমাণে বিকর্ষণে এরা দূরে ছিল, এখন তার থেকে কম পরিমাণে দূরে থাকবে, মানে এদের মধ্যে ফাঁক কমে যাবে। কেন কমে যাবে? কারণ বিপরীতধর্মী চার্জ নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে পাতে কমিয়ে দেয়, নেগেটিভ চার্জগুলো এখানে পরিমাণে কমে যাবে। তার মানে কোনো কারণে যদি এই তড়িৎবিক্ষণ যন্ত্রের মধ্যে পাতদ্বয়ের মধ্যে আকর্ষণ বেড়ে যায়, তার মানে বুঝতে হবে আমরা যে বস্তুটা এই চাকতিতে স্পর্শ করিয়েছি, এই পাতদ্বয়ের মধ্যে যেই চার্জ আছে আর ওই বস্তুর মধ্যে সেম পরিমাণ চার্জ আছে। পাতদ্বয় যদি পজিটিভ চার্জ হয়, ওই বস্তুটা কী হতে হবে? পজিটিভ চার্জেই আছে। আর কোনো কারণে যদি পাতদ্বয় বিকর্ষণ কমে যায়, মানে পরস্পর থেকে বিকর্ষণ কমে গিয়ে আরও কাছে চলে আসছে, আগে যতটুকু দূরে ছিল এখন ততটুকু দূরে নেই, একটু কাছে চলে আসছে, তার মানে বুঝতে হবে পাতদ্বয় যেই চার্জে চার্জিত
ওই বস্তুটা তার বিপরীত চার্জে চার্জিত। তার মানে আধানের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাকে তড়িৎবীক্ষণ যন্ত্রটা কোন চার্জে চার্জিত এটা আমার আগে থেকে জানা লাগবে। তাহলে আমরা ওই বস্তুটার মধ্যে কী ধরনের চার্জ আছে সেটা সহজে বের করতে পারবো। তো এখন আসো, বর্ষাকালে স্থির বৈদ্যুতের পরীক্ষা ঠিকমতো কাজ কেন করে না? কারণ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। এই জলীয় বাষ্প বাতাসের বৈদ্যুতিক পরিবাহিতা কমিয়ে দেয়, ফলে আর্দ্র বাতাসে চার্জ সহজেই বাতাসের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে বা মাটিতে চলে যায়। ফলাফল কি হয়? চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে না। আমরা যেই বস্তুটা তড়িৎবীক্ষণ বস্তুটা ইউজ করব সেটা তো একবার চার্জিত হতে হবে, কিন্তু বর্ষাকালে দেখা যায় এই তড়িৎবীক্ষণ যন্ত্রটা বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না। আমরা যদি একবার এটাকে চার্জিত করে ফেলি, পজিটিভ বা নেগেটিভ চার্জ, এই চার্জটা আস্তে আস্তে বাতাসের মাধ্যমে চলে যাবে বা মাটিতে চলে যায় সহজে। ফলে চার্জ দীর্ঘক্ষণ সংরক্ষিত থাকে না, চার্জ দ্রুত বাতাসে লিক হয়ে যায়, তড়িৎবীক্ষণ যন্ত্রের পাত পর্যাপ্ত চার্জ পায় না, পাতের বিচ্যুতি খুব কম দেখা যায় বা একেবারে দেখাই যায় না। স্থির বৈদ্যুতিক পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে পাওয়া যায় না। তাহলে আমরা বর্ষাকালে এই পরীক্ষাটা করতে গেলে খুব ভালোভাবে পরীক্ষাটা করতে পারবো না। কেন? কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় স্থির চার্জ দ্রুত অপসারিত বা লিক হয়ে যায়, ফলে চার্জ সঞ্চিত রাখা কঠিন হয় এবং স্থির বৈদ্যুতিক পরীক্ষাগুলো সঠিকভাবে কাজ করে না। এখন আমরা শিখব বৈদ্যুতিক বল ও কুলম্বের সূত্র। তো একদম শুরুতে আমরা জেনে আসছি যে বৈদ্যুতিক বল কেন তৈরি হয়। দুইটি বিপরীতধর্মী আধান বা সেম পরিমাণ আধানের কারণে পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তৈরি হয়, ফলে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়েট হয়। তাহলে বৈদ্যুতিক বল কি? দুই বা ততোধিক আধানযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলবো? বৈদ্যুতিক বল। সমধর্মী বল পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ হওয়ার যে বল, সেই বলটাকে আমরা কি বলবো? বৈদ্যুতিক বল। তো কুলম্ব এই বৈদ্যুতিক বল বের করার খুব সুন্দর একটি সূত্র দিয়েছে। কি সূত্র? দুইটি স্থির বিন্দু আধানের মধ্যকার বৈদ্যুতিক বল তাদের আধানগুলোর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হতে হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই আধানগুলো কিন্তু অবশ্যই বিন্দু আধান হতে হবে ভাই। অনেক বেশি আধান হলে কিন্তু এই কুলম্বের সূত্র ইউজ করা যাবে না। অনেক বড় বড় বস্তুর ক্ষেত্রে এই কুলম্বের সূত্র ইউজ করা যাবে না। বিন্দু বস্তু বা বিন্দু আধান হতে হবে। যখনই বিন্দু আধান হবে, বিন্দু আধানের মধ্যে যে বৈদ্যুতিক বল কাজ করবে সেইটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। এক, যেই দুইটা আধান আছে তাদের গুণফল, এবং ওই দুইটা আধান কতটুকু দূরত্বে আছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের উপর। তাহলে এই এফ কি হবে? বৈদ্যুতিক বলটা যেই দুইটা চার্জ রয়েছে ওই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক, এবং এই দুইটা চার্জ যত দূরত্ব থাকবে ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে লিখি, কি লিখতে পারবো? এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই প্রপোর্শনাল সাইনটা উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট হচ্ছে কে, যেটাকে বলি হচ্ছে ধ্রুবক, যার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এখন আসো আমরা বৈদ্যুতিক বল ও কুলম্বের সূত্রের কিছু ম্যাথ করি। দেখো কি বলেছে, এ ও বি গোলক হতে কত দূরে +1 কুলম এর একটি আধান স্থাপন করলে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। মানে কি? দেখো এখানে দুইটি চার্জ রয়েছে, এ হচ্ছে +20 কুলম এবং বি হচ্ছে -10 কুলম, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার। এখন বলেছে এ ও বি গোলক হতে এমন একটা স্থান আছে যেখানে আমরা যদি +1 কুলম আধান স্থাপন করি তাহলে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। মানে ধরো আমরা এখানে +1 কুলম চার্জ স্থাপন করেছি এই বিন্দুতে, তো এই বিন্দুতে যদি +1 কুলম চার্জ স্থাপন করি তো পজিটিভকে কি করবে? বিকর্ষণ করে এইদিকে বল দিবে, এইদিকে বল দিয়ে এদিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে F1। আবার পজিটিভকে কি করবে? আকর্ষণ, এটা এদিকে টানতেছে, তো এইদিকে আরেকটা বল আছে F2। তো বলতেছে এই সরলরেখার উপর এমন একটা স্থান আছে বা এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে আমি যদি এই +1 কুলম চার্জকে স্থাপন করি তাহলে এই যে F1 আর এই F2 এদের নেট ফোর্স 0 আসবে, মানে হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায়?
কোন বিন্দুতে এদের নেট ফোর্স 0 হবে, এদের নেট ফোর্স কত হবে, 0 হবে। তো এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের একটা সূত্র বা একটা পদ্ধতি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যদি চার্জ দুইটা বিপরীত ধর্মী আমার দেয়া থাকে, ধরো একটা পজিটিভ চার্জ দেয়া আছে, একটা নেগেটিভ চার্জ দেয়া আছে, এই দেখো এরকম। তো কি মনে রাখতে হবে, দুইটি আধান বিপরীত ধর্মী হলে, একটি ধনাত্মক বা একটি ঋণাত্মক হলে লব্ধি বৈদ্যুতিক বল বা বৈদ্যুতিক ক্ষেত্রে শূন্য বিন্দু হবে সর্বদা ছোট মানের আধানের বাইরে। অবশ্যই ছোট মানের আধানের বাইরে আমরা নিরপেক্ষ বিন্দুটা পাবো। এই প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে যেই চার্জটা ছোট হবে, তা ওই ছোট মানের চার্জের বাইরে আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। মানে এই বিন্দুতে যদি আমি 1 কুলম প্লাস 1 কুলম ধনাত্মক চার্জকে স্থাপন করি, তাহলে আমার এইটার জন্য যে ফোর্স হবে, তড়িৎ বৈদ্যুতিক বল হবে, আর এইটার জন্য যে তড়িৎ বৈদ্যুতিক বল হবে, তাদের নেট ফোর্স 0 হবে। তাদের নেট ফোর্স কত হবে, 0 হবে। আর যদি সমধর্মী আধান থাকে, ধরো দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে তাদের নিরপেক্ষ বিন্দু হবে তাদের মাঝে। তাদের নিরপেক্ষ বিন্দু হবে কোথায়, তাদের মাঝে। কেন, দেখো যখন আমরা এদের মাঝে প্লাস 1 কুলম চার্জকে স্থাপন করব, তো পজিটিভকে কী করবে, বিকর্ষণ, এই দিক বরাবর একটা বল দিবে F1, পজিটিভকে কী করবে, বিকর্ষণ, এই দিক বরাবর একটা বল দিবে F2, এটা F1। তো অবশ্যই এদের মাঝে এমন একটা বিন্দু রয়েছে যেটাকে বলতেছি আমরা নিরপেক্ষ বিন্দু। ওই বিন্দুদের জন্য আমরা প্লাস 1 কুলম চার্জকে স্থাপন করি, তাহলে এই F1 আর F2-র ভ্যালু সমান হয়ে যাবে। ফলে এই বিন্দুতে আমার নেট ফোর্স 0 হবে, মানে এখানে একটা নিরপেক্ষ বিন্দু। এখানে কি হবে, আমার তড়িৎ বল বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল 0 আসবে। আবার বিপরীতধর্মী চার্জের জন্য দেখো, আমরা যদি এইখানে মানে হচ্ছে তড়িৎ বিন্দুর বাইরে বা ছোট চার্জ যেটা, সেটার বাইরে যদি স্থাপন করি, তাহলে এই ছোট চার্জের বাইরে স্থাপন করলে আমরা এখানে নিরপেক্ষ বিন্দু পাবো। কীভাবে, এখানে যদি আমরা প্লাস 1 কুলম চার্জকে স্থাপন করি, তো এই পজিটিভ নেগেটিভকে কী করবে, আকর্ষণ না, এই বরাবর একটা বল F1। এই পজিটিভকে কী করবে, বিকর্ষণ না, এই বরাবর একটা বল F2। তাহলে দেখো অবশ্যই এদের বাইরে কোনো একটা বিন্দু আছে, যেটা ধরো এই X বা এই বিন্দু, যেখানে কি হবে, এই F1 আর এই F2 বলের মান পরস্পর সমান হবে। ফলে এই বিন্দুতে আমরা যদি প্লাস 1 কুলম চার্জ স্থাপন করি, দেখা যাবে এখানে নেট ফোর্স 0, মানে হচ্ছে এখানে বৈদ্যুতিক ক্ষেত্রের শূন্য বিন্দু বলা হয়। এখানে কি বলা হয়, বৈদ্যুতিক ক্ষেত্রের শূন্য বিন্দু। তড়িৎ বল আমরা পাবো না, তড়িৎ বলের ভ্যালু এখানে কত আসবে, 0 আসবে। কেন, মানে নেট ফোর্স 0 আসবে। কেন 0 আসবে, কারণ এটাকে আকর্ষণ করতেছে যেই বলে, এটাকে বিকর্ষণ করবে সেম বলে, এই উল্টা দিকে। একটা বস্তুকে ধরো 10 জন লোক মিলে যদি এদিকে টানে, 10 জন লোক মিলে যদি এদিকে টানে, আবার এই বস্তুটাকে যদি আবার ওই 10 জন লোক মিলে আর অন্য কোনো 10 জন লোক মিলে এই দিকে টানে, তো এই বস্তুটাকে অন্য কোনো দিকে সরবে না, মানে এই বস্তুটা স্থির থাকবে। এটা নেট ফোর্স কত হবে, 0। তাহলে নিরপেক্ষ বিন্দু বলতে বোঝায় যেখানে হচ্ছে এই যে নেট ফোর্স বা তড়িৎ বৈদ্যুতিক বল এর মান 0 হবে বা নেট ফোর্স 0 হবে। তো আসো আমরা এই ম্যাথটা করি। এখানে কি বলেছে, এই যে দুইটা গোলক রয়েছে, একটা পজিটিভ 20 কুলম, একটা হচ্ছে মাইনাস 20 কুলম। এই দুইটা কুলমের সরল লেখার উপর এমন একটা বিন্দু আছে যেখানে প্লাস 1 কুলম চার্জ স্থাপন করলে একটা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো আমরা জানি যদি বিপরীতধর্মী চার্জ থাকে, তাহলে নিরপেক্ষ বিন্দু কোথায় হবে, ছোট চার্জের বাইরে। তাহলে আমরা ধরে নিলাম এরকম একটা স্থানে সি বিন্দুতে আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। আমরা যদি এখানে প্লাস 1 কুলম চার্জকে স্থাপন করি, তাহলে এটার জন্য আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। তো আমরা কি দেখো কি লিখেছি, প্রথম আধান কত, Q1 20 কুলম, দ্বিতীয় আধান কত, Q2 মাইনাস 10 কুলম, শুধু মান লিখেছি। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। ধরি বি গোলক হতে X দূরত্বে সি বিন্দুতে প্লাস 1 কুলম চার্জ স্থাপন করলে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। তাহলে বি বিন্দু থেকে X দূরত্বে আমরা ধরে নিলাম যে এই যে সি বিন্দুতে যে প্লাস 1 কুলম চার্জকে স্থাপন করেছি, এই প্লাস 1 কুলম চার্জের দূরত্ব হচ্ছে X মিটার বা X সেন্টিমিটার, যাই হোক। এবং এ থেকে এই সি বিন্দুর দূরত্ব তাহলে কত হবে, 100 প্লাস X, তাই না, 100 প্লাস X। তো নিরপেক্ষ বিন্দু হওয়ার শর্ত কী ছিল, এই যে আমরা 1 কুলম চার্জকে স্থাপন করেছি, এই 1 কুলম চার্জের সাথে
এই যে 10 কুলম্ব চার্জের মধ্যবর্তী যে ফোর্স আকর্ষণ বল F1 এবং এইটা আর এটার মধ্যে যে আকর্ষণ বল F2, এই দুইটার ভ্যালু কি হবে? সমান হবে। এখন আসো আমরা সমাধান দেখার চেষ্টা করি। তাহলে দেখো, এই যে কুলম্ব চার্জের জন্য বা +20 কুলম্ব চার্জের জন্য এই +20 কুলম্ব এবং Q3 এই +1 কুলম্ব চার্জের মধ্যবর্তী একটা ফোর্স পাবো না, যেই ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে বলো তো? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই দিক বরাবর, সেটাকে আমরা বলতেছি F1। এবং এই যে -10 কুলম্ব এবং এই +1 কুলম্ব, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে না? সেই বলটা কোন দিকে ক্রিয়া করবে বলো তো? এই দিক বরাবর না? সেটাকে আমরা বলতেছি F2। যদি এই বিন্দুটা সি বিন্দু বা Q1 যেখানে বসাইছি, এই বিন্দুটা নিরপেক্ষ বিন্দু হতে হয়, তাহলে এই যে F1 আর F2কে সমান হতে হবে না? তাহলে আসো আমরা শুরুতে হচ্ছে F1কে বের করেছি। F1 = কত? K Q1 Q3 বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার বলতে বোঝায় এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? ডি, এতটুকু যদি ডি হয় আর এতটুকুকে এক্স ধরে নিয়েছি, তাহলে ডি প্লাস এক্স হোল স্কোয়ার। এবং F2 দিয়ে বোঝাচ্ছি কে ইন্টু Q2 ইন্টু Q3 ইন্টু ডি স্কোয়ার। এখানে তাহলে ডি, এই Q2 আর হচ্ছে Q3-র মধ্যে মধ্যবর্তী ডিস্টেন্স কত? এক্স। তাহলে কে ইন্টু Q2 ইন্টু Q3 বাই ডি স্কোয়ার। তো এখানে আমরা যেহেতু নিরপেক্ষ বিন্দু বলেছে, যার ফলে F1 আর F2 সমান, তার মানে এই দুইটা ইকুয়াল। এই দুইটা কি হবে? ইকুয়াল। এই কে হবে না, এই দুইটা কি হবে? ইকুয়াল। তাহলে দেখো, উভয় পাশ থেকে কে কাটা যায়, কে বাদ, তাহলে আবার Q3ও কাটা, শুধু কি থাকে? Q1 বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার, Q2 বাই এক্স স্কোয়ার। তো Q2 এর ভ্যালু কত? 20 কুলম্ব। Q1 এর ভ্যালু কত? 20 কুলম্ব। Q2-র ভ্যালু কত? 10 কুলম্ব। আমরা শুধু ভ্যালু বসাচ্ছি, নট মান বসাবো এখানে, কিন্তু আমরা সাইন বসাবো না, শুধু মান বসাবো। তারপরে উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি, তাহলে স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে, এটার উপর উভয় পাশে যদি আমরা রুট করি, তাহলে স্কোয়ার আর রুটে কাটা চলে যাবে, তাহলে এটার উপর রুট চলে আসবে, √20 আর √10, আর নিচে হচ্ছে স্কোয়ার আর রুটে কাটা 1 প্লাস এক্স, শুধু এক্স, তাই না? আবার এখানে হচ্ছে √20, এখানে হচ্ছে √10, তাহলে এদের মধ্যে কাটাকাটি করলে এখানে কি থাকবে? √2 ইকুয়াল, আর এখানে থাকবে 1, √10 দেওয়া যদি ভাগ করি, তাহলে এখানে কত আসবে? √2, আর এখানে হবে 1। এখন এই রুটটাকে এটার সাথে গুণ করেছি, এটাকে এখানে নিয়ে গিয়েছি, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? এক্স = হচ্ছে 1 বাই √2 - 1, মানে হচ্ছে 2.41 মিটার। মানে এই যে এক্স বিন্দুটা, এক্স এর ভ্যালু কত আসছে? 2.41 মিটার। মানে আমরা যদি বি বিন্দু থেকে অথবা -10 কুলম্ব বিন্দু থেকে 2.41 মিটার দূরে আমরা যদি +1 কুলম্ব চার্জ বসাই, তাহলে ওইখানে আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। এই দুইটা চার্জের জন্য আমরা নেট ফোর্স 0 পাবো। বোঝা গিয়েছে? তাহলে সুতরাং বি গোলক হতে 2.41 মিটার বা এ গোলক হতে 1 + 2.41 মিটার মানে 3.41 মিটার দূরে +1 কুলম্ব চার্জ স্থাপন করলে কি পাওয়া যাবে? নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায়? দুইটা চার্জের জন্য এই যে এই চার্জটার উপর যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বিকর্ষণ ফোর্স, এই ফোর্স নেট ফোর্স কত হবে? 0 হবে। এখন আসো আমরা খ নাম্বার ম্যাথটা সলভ করি। কি বলেছে? বি আধান গোলকটি হতে কত উচ্চতায় 100টি ইলেকট্রন ধরে রাখা হলে তা সাম্য অবস্থায় থাকবে। মানে আমরা যদি এই বিকে একটা গোলক কল্পনা করি এবং এই গোলকের মধ্যে কতটুকু আধান রয়েছে? এই গোলকের আধান হচ্ছে -10 কুলম্ব। গোলকের আধান কত? -10 কুলম্ব। আবার ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, তাই না? ইলেকট্রনের আধানও কত? মাইনাস বা নেগেটিভ। এরকম 100টা ইলেকট্রন রয়েছে। তো বলতেছে এই -10 কুলম্ব আধানের গোলক দ্বারা এই 100টা ইলেকট্রনকে কতটুকু উচ্চতায় ধরে রাখা যাবে বলো তো? এইটার উপরে যদি আমরা ইলেকট্রনগুলোকে নিয়ে আসি, ইলেকট্রনগুলো এটার উপরে দাঁড়িয়ে থাকবে কেন স্থিরভাবে? কারণ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ। তো পরস্পর সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এটাকে 100টা ইলেকট্রনকে বিকর্ষণ করবে এই বরাবর উপরের দিকে, যার ফলে এই 100টা ইলেকট্রন বিকর্ষণ বলের কারণে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। আবার এই 100টা ইলেকট্রনের কি ভর নাই? অবশ্যই ভর আছে। যদি ভর থাকে,
ভরের কারণে এই খাড়া নিচের দিকে একটা বল কাজ করে, সেটা হচ্ছে ওজন। ওজন বল কাজ করবে, এটার ওজন, যেটা কীভাবে কাজ করে কোনো বস্তুর খাড়া নিচের দিকে। তো এই বরাবর একটা ফোর্স রয়েছে যেটাকে ধরলাম F2। তো বলতেছে এই নিচের দিকে যে একটা ফোর্স কাজ করতেছে ওজন বল, এবং উপরের দিকে কাজ করতেছে বৈদ্যুতিক বল। এই দুইটা বল যদি যেই বিন্দুতে সমান হয়ে যাবে, সেই বিন্দুতে এই জিনিসটা কী হবে, ভারসাম্য অবস্থায় থাকবে না বা স্থির অবস্থায় থাকবে না। তো আমাদেরকে বের করতে হবে কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, মানে এই 100টা ইলেকট্রন স্থির অবস্থায় থাকবে। তো এখানে কয়টা বল কাজ করতেছে? দুইটা বল, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে বৈদ্যুতিক বল। যেই বিন্দুতে ওজন এবং বৈদ্যুতিক বল সমান পাবো, সেই বিন্দুতে কি হবে, এই 100টা ইলেকট্রন ভারসাম্য অবস্থায় থাকবে, এবং ওই বিন্দুটা কতটুকু উচ্চতায় সেটা আমাদেরকে বের করতে। তো দেখো বি গোলকের আধান Q1 = -10 কুলম। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এই যে 100টা ইলেকট্রনকে নিয়েছি, 100টা ইলেকট্রনের আধান কত। তো 100টা ইলেকট্রনের আধান হচ্ছে 100 × -1.6 × 10⁻⁻19 কুলম। এইটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তো একটা ইলেকট্রনের আধান যদি এত হয়, 100টা ইলেকট্রনের আধান কী হবে, এটার সাথে 100 গুণ, এটার সাথে 100 গুণ। তো এটার সাথে 100 গুণ করে আমরা কি পেয়েছি, 100টা ইলেকট্রনের আধান কত সেটা পেয়েছি। তো 100টা ইলেকট্রনের আধানকে আমরা Q2 ধরতেছি, এই সম্পূর্ণটাকে আমরা Q2 ধরবো। এবং ওজন বের করার জন্য আমার এই 100টা ইলেকট্রনের ভর জানা লাগবে না। তো একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। অবশ্যই ভরকে কিন্তু SI এককে বের করতে হবে, কেজিতে বের করতে হবে। তাহলে 100টা ইলেকট্রনের ভর কত হবে, 100 × এত 9.11 × 10⁻19 কেজি। যেহেতু বলতেছে যে ভারসাম্য অবস্থায় থাকবে, তার মানে উপরের দিকে যেই বল কাজ করতেছে বৈদ্যুতিক বল, বিকর্ষণজনিত বৈদ্যুতিক বল, এবং নিচের দিকে যে ওজন বল কাজ করতেছে, এই দুইটা পরস্পর কি সমান না হলে কি এই 100টা ইলেকট্রন ভারসাম্য অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে না। যে কোনো একটা যদি বড় হয়, যদি ওজন বড় হয়, তাহলে ওজন তো নিচের দিকে চলে আসবে এই বলের কারণে। আবার বৈদ্যুতিক আকর্ষণ যদি বেশি হয়ে যায়, তাহলেও তো এটা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। যেহেতু এই দুইটা সমান, যার কারণে হচ্ছে এটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো যেহেতু বলছে যে ভারসাম্য অবস্থায় রাখতে হবে, তার মানে এই দুইটা এমন একটা বিন্দু রয়েছে যে বিন্দুতে এই দুইটা বল কী হবে, পরস্পর সমান হয়ে যাবে। যার ফলে ওজন = কী লিখেছি আমরা, বৈদ্যুতিক বল। তো ওজন = mg, আর বৈদ্যুতিক বল F = K/Q1Q2/d²। এখানে d বলতে হচ্ছে কত মিটার উচ্চতায়, h তার h²। তো আমাদের তো কত মিটার উচ্চতায় এই ঘটনাটা ঘটবে সেটাই বের করতে বলছে, তাই না? কত উচ্চতায় 100টি ইলেকট্রন ধরে রাখতে হবে, তার মানে কত উচ্চতা বের করতে হবে সেটা বের করতে হবে, এই ঘটনাটা ঘটবে সেটা বের করতে হবে। তো এইচকে এক সাইডে নিয়ে আসছি আর বাকি সবকে অন্য সাইডে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু এইচের উপর স্কোয়ার ছিল, তো স্কোয়ার এই সাইডে আসলে কী হবে, রুট হয়ে যাবে। রুট ভিতরে এই পুরো জিনিসটা, তো এই কে এর ভ্যালু জানি, Q1 এর ভ্যালু জানি, Q2 এর ভ্যালু বের করেছি, এম এর ভ্যালু বের করেছি, জি এর ভ্যালু জানি, সব বসাই দিলে এইচ এর ভ্যালু কত আসে, 4 × 10⁻10 মিটার। সুতরাং -10 কুলম চার্জ থেকে আমরা যদি 100টা ইলেকট্রনকে এইখানে সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে কত মিটার উচ্চতায় রাখতে হবে, 4 × 10⁻10 মিটার উচ্চতায় রাখলে এই 100টা ইলেকট্রন সাম্য অবস্থায় থাকবে। এখন আসুন নেক্সট ম্যাথ। কি বলেছে, উদ্দীপকের বিন্দু চার্জটি কি পরিমাণ বল লাভ করবে। উদ্দীপকের বিন্দু চার্জটি কি পরিমাণ বল লাভ করবে। দেখো এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেম হচ্ছে এই যে +1 কুলম বিন্দু চার্জ, এইটার উপর কি পরিমাণ বল লাভ হবে, মানে হচ্ছে এটার উপর নেট ফোর্স কত, সেটা বের করতে হবে। বের করলে হচ্ছে এইটা কি পরিমাণ বল লাভ করবে সেটা বের করতে পারবো। দেখো তো এইটা হচ্ছে পজিটিভ চার্জ, এইটাও পজিটিভ চার্জ, +20 কুলম। তো পজিটিভ চার্জকে কী করবে, বলো কী করবে, বিকর্ষণ না, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এই দিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে F1। আবার এটাও তো পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তো এই দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে না, এটা হবে হচ্ছে F2। তার মানে দেখো এই +1 কুলম চার্জের উপরে এই দিক বরাবর একটা বল কাজ করবে, আবার এই দিক বরাবর একটা বল কাজ করবে। তাহলে এইটার উপর নেট ফোর্স কত হবে, ধরো এই বস্তুটাকে ধরে যদি এই একজন লোক বা কিছু লোক এইদিকে 10 মিটার বলে টানে, আবার কিছু লোক যদি এই দিকে 5 নিউটন বলে টানে, তো এই বস্তুটার উপর নেট ফোর্স কত বা নেট বল কত হবে,
অবশ্যই 5 নিউটন, তাই না? কীভাবে বলেছ? বড়টা থেকে ছোটোটা মাইনাস, বড়টা থেকে ছোটোটা মাইনাস, বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটোটা মাইনাস করলেই এইটার উপর কতটুকু নেট ফোর্স কাজ করতেছে সেটা পেয়ে যাব। নেট ফোর্সই মানে বোঝাচ্ছে কী পরিমাণ বল লাভ করবে। এটা কী পরিমাণ বল লাভ করবে সেটা হচ্ছে এই দুইটার নেট ফোর্স। তো এখানেও তো সেম ঘটনা ঘটেছে, একটা বল এইদিকে কাজ করতেছে, একটা বল ওইদিকে কাজ করতেছে। তো বড় বল থেকে ছোটো বলকে আমাকে মাইনাস করতে হবে। তো আমাদেরকে শুরুতে বের করতে হবে এই দুইটার মধ্যে আকর্ষণ বল কত, F1, আর এই দুইটার মধ্যে আকর্ষণ বল কত, F2, সরি বিকর্ষণ বল কত, F2। এই দুইটার মধ্যে বিকর্ষণ বল কত এবং এই দুইটার মধ্যে বিকর্ষণ বল কত সেই দুইটা বের করতে হবে। তো আসো, Q1 চার্জের জন্য Q3 এর উপর বল কত হবে? F1 ইকুয়াল টু কে Q1 Q3 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে সবগুলোর ভ্যালু বসাইছি, বসায় F1 কত পাইছি, 1.8 ইন্টু 10⁻13 নিউটন। সেমভাবে Q2 চার্জের জন্য আমরা হচ্ছে F2 পাবো। তো F2 ইকুয়াল টু কত হবে, কে Q1 Q3 ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু বসাইছি, Q2 Q3 ভ্যালু বসাইছি, Q3 হচ্ছে 1 আর Q2 হচ্ছে 16। ডি এর ভ্যালু বসাইছি, ডি হচ্ছে 0.05 মিটার, যেহেতু সেন্টিমিটার ছিল সেন্টিমিটার থেকে মিটার কনভার্ট করতে হবে। অবশ্যই ম্যাথ সবসময় এসআইকে করতে হবে, এটার স্কোয়ার। তো F2 কত হবে, 5.67 ইন্টু 10⁻13 নিউটন। তো এখন তোমরা আমাকে বলো, এই F2 বড় না F1 বড়? F2 বড় না F1 বড়? এই F2 বড় না F1 বড়? অবশ্যই F2 বড়, F1 হচ্ছে ছোট। তাহলে এই Q1 এর উপর Q1টা কী পরিমাণ বল লাভ করবে? যেহেতু F1 এবং F2 বিপরীতমুখী এবং F2 হচ্ছে F1 এর থেকে বড়, তাই এদের লব্ধি বল কত হবে, F ইকুয়াল টু F2 মাইনাস F1। সুতরাং F ইকুয়াল টু F2 মাইনাস F1 কত হয় তাহলে, 3.96 ইন্টু 10⁻13 নিউটন। তাহলে এই Q3টা কত বল লাভ করবে, 3.96 ইন্টু 10⁻13 নিউটন। এখন যদি তোমাকে প্রশ্ন করি, এই এত বল তো এটার উপর লাভ করলো, ঠিক আছে, কিন্তু কোন দিকে লাভ করবে? প্রশ্ন হচ্ছে বড় বলটার দিকে লাভ করবে। বড় বল কোনটা ছিল, F2। তো F2-র দিক কোন দিকে ছিল, এই দিকে না, এই যে এটা তো F2। তাহলে এই যে এত বলটা 3.96 ইন্টু 10⁻13 নিউটন, এইটাও কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। আসো নেক্সট ম্যাথ কি বলেছে, 20 কুলম চার্জ থেকে বিন্দু চার্জটিকে কোথায় স্থাপন করলে সাম্য অবস্থায় থাকবে। তো আগের ম্যাথ আবার, এইখানে 20 কুলম চার্জ ছিল, এই সাইডে 16 কুলম চার্জ ছিল, আর এই Q3 হচ্ছে একটি বিন্দু চার্জ যেটা হচ্ছে +1 কুলম। যখনই বলবে তোমাকে বিন্দু চার্জ, তুমি বুঝে নিবা বিন্দু চার্জের ভ্যালু হচ্ছে +1 কুলম, তার মানে Q3 হচ্ছে আমার বিন্দু চার্জ। তো বলতেছে এই +1 কুলমকে কোথায় স্থাপন করলে এদের মধ্যে সাম্য অবস্থায় থাকবে। আমরা একটা নোট অনেক শুরুতে শিখে এসেছি, যদি সমধর্মী চার্জ থাকে তাহলে সাম্য অবস্থা কোথায় আসে, এদের মাঝে। তার মানে এদের মাঝে কোনো বিন্দুতে আমরা স্থাপন করলে আমরা সাম্য অবস্থা পাবো। তো ধরে নিলাম যে 20 কুলম চার্জ থেকে x মিটার দূরে স্থাপন করলে আমরা সাম্য অবস্থা পাবো। তো এখান থেকে এতটুকু দূরত্ব যদি x মিটার হয়, এই পুরোটার দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। তা এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, 0.15 মাইনাস এক্স, তাই না? এখান থেকে এতটুকু হচ্ছে এক্স, এই পুরোটা হচ্ছে 15, তাহলে এতটুকু কত হবে, 0.15 মাইনাস এক্স। এখন সাম্য অবস্থার শর্ত কী ছিল, এই দুইটার মধ্যে যেই বিকর্ষণ বল সেটাকে যদি আমরা F1 ধরি, আর এই দুইটার মধ্যে যে বিকর্ষণ বল সেটাকে যদি আমরা F2 ধরি, সাম্য অবস্থার শর্ত হচ্ছে এই দুইটা বল অবশ্যই কি সমান, অবশ্যই সমান। এই শর্ত প্রয়োগ করলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাবো। তাহলে দেখো ম্যাথটা কীভাবে করেছে, ধরি Q2 20 কুলম হতে এক্স দূরত্বে বিন্দু চার্জটি স্থাপন করলে সাম্য অবস্থায় থাকবে। শর্ত মতে F1 ইকুয়াল টু কত হবে, F2। তাহলে F1 আর F2-র ভ্যালু বসাইছি। F1 হচ্ছে কে Q1 Q2 Q3 ডিভাইড বাই এক্স স্কোয়ার, F2 কত, কে ইন্টু Q2 Q3 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ারের ভ্যালু কত, এই যে ডি স্কোয়ার, মানে দূরত্ব কত এই দুইটার মধ্যে, 0.15 মাইনাস এক্স হোল স্কোয়ার। Q3 কাটা, কে কাটা, তাহলে এই জিনিসটা থাকে শুধু Q1 বাই এক্স স্কোয়ার, Q2 ডিভাইড বাই 0.15 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এক্সগুলোকে একসাথে লিখেছি, এটাকে এখানে নিয়ে আসছি আর Q1কে এটা নিচে নিয়ে গেছি। তারপরে Q1 আর Q2-র ভ্যালু বসাই দিয়েছি 16 আর 20। তো এখান থেকে তোমরা সহজে এক্সকে ক্যালকুলেট করতে পারবা না, এখানে স্কোয়ার ছিল,
দুই সাইডে যদি আমরা রুট করি, স্কোয়ারের রুটে এখানে কাটা, আর এই সাইডটা রুট হয়ে যাবে। তারপরে এই এক্স দ্বারা এই দুটাকে ডিভাইড করে দিয়েছি, এই এক্স দ্বারা কী করবো, এই দুইটাকে ডিভাইড করে দিয়েছি। তাহলে 0.15 ডিভাইড টু এক্স মাইনাস 1, এক্স বাই এক্স কত 1। তো এখানে একটা এক্স চলে আসছে, সিঙ্গেল এক্স। বাকি সব কিছুকে ওই সাইডে পাঠিয়ে দিলে এক্সের ভ্যালু কত থাকে, 0.0794 মিটার বা 7.94 সেন্টিমিটার। তার মানে প্লাস 20 কুলম চার্জ থেকে আমরা যদি 0.794 সেন্টিমিটার দূরত্বে আমরা এই প্লাস 1 কুলম চার্জকে বসাই, তাহলে এই দুইটা চার্জের জন্য এটার উপর নেট ফোর্স 0 হবে, অর্থাৎ এই প্লাস 1 কুলম চার্জটা সাম্য অবস্থায় থাকবে। এই প্লাস 1 কুলম চার্জটা কীভাবে থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে পারো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।